প্রথমেই জানিয়ে দিব, গোপন আস্থানা থেকে অবশেষে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই নামটি নিয়ে যে রহস্য ঘনীভূত হচ্ছিল, অবশেষে তার অবসান। এরপর থাকছে হাদি হত্যা নিয়ে পুলিশের কাছে মুখ খুললেন ফয়সালের সহযোগী রুবেল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এরপর থাকছে হাদি হত্যার নির্দেশদাতা হিসেবে ফেসে যাচ্ছে বিএনপির বিতর্কিত নেতা মির্জা আব্বাস। এবং সবশেষে দেখবেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারমাইন্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শুটার ফয়সাল করিম মাসুদ, যে তথ্য নতুন করে নাড়িয়ে দেবে দেশের ক্ষমতার কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আর বেশি দিন বাকি নেই। সবাই তাই এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। নির্বাচনী লড়াইয়ে মাঠে সবাই আছে, শুধু নেই শরীফ ওসমান হাদি। সেই যে ডিসেম্বরের এক জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, এরপর তার আর ফেরা হয়নি সেখান থেকে। সততার সঙ্গে রাজনীতি করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হতে হয়েছিল তাকে। এমনকি তার মৃত্যুর 1.5 মাস পেরিয়ে গেলেও এখনও কেউ ভোলেনি সেই কালো অধ্যায়। তার হত্যার ন্যায় বিচারের আশায় এখনও লড়ে যাচ্ছেন তার ভক্ত সমর্থকরা। তবে মোটেই থেমে নেই গোয়েন্দা পুলিশ। তাদের প্রচেষ্টায় ডিবি পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ফয়সালের সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে সিআইডি। আর 2 দফায় 9 দিনের রিমান্ডে অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করেছে রুবেল। শরীফ ওসমান হাদিকে হত্যায় নিজের দোষ স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু বলেও জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, জবানবন্দিতে রুবেল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজের সংস্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। এমনকি হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে তার ভূমিকা ও নেপথ্যের কারণ সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ঢাকার রাজনৈতিক অঙ্গন, একটিমাত্র হত্যাকাণ্ড আর তারপর থেকেই যেন একের পর এক বিস্ফোরণ। ওসমান হাদি হত্যার পর যেই নামটি ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল, সেই নামই ফয়সাল করিম মাসুদ। অবশেষে যখন তার গ্রেফতারের খবর ভেসে আসে, তখন প্রশ্ন একটাই, এতদিন পর কেন, আর এত নীরবে কিভাবে? কর্তৃপক্ষ জানিয়ে দেয়, থামুন, এটা কোনো মামুলি গ্রেফতার নয়। এটি ছিল সেনাবাহিনীর নেতৃত্বে চালানো একেবারে বইয়ের পাতার মতো নিখুঁত, উচ্চ ঝুঁকির, কৌশলে ভরপুর যৌথ অভিযান। আইন এখনও কাউকে চূড়ান্ত অপরাধী বলেনি ঠিকই, কিন্তু অভিযানের ধরনই বলে দিচ্ছে বিষয়টা মোটেও সাধারণ নয়। নিরাপত্তা সূত্র বলছে, হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল করিম মাসুদ যেন হাওয়ায় মিলিয়ে যান। এক জায়গায় থাকেননি, প্রতিনিয়ত বদলেছেন অবস্থান। মোবাইল ব্যবহার প্রায় নেই বললেই চলে। চলাফেরা ছদ্মবেশে, পরিচিতদের সঙ্গেও যোগাযোগ সচেতনভাবে এড়িয়ে চলা। ফলাফল, তাকে ধরতে একাধিক সংস্থাকে মাসের পর মাস ধরে নজরদারিতে থাকতে হয়েছে। গোয়েন্দা বিশ্লেষণে উঠে আসে এক চাঞ্চল্যকর ধারণা, ফয়সাল রাজধানীর বাইরে অর্ধশহর এলাকায় আত্মগোপনে, কিন্তু সেখানেই সরাসরি অভিযান মানেই ছিল রক্তপাতের ঝুঁকি। আর এখানেই আসে টার্নিং পয়েন্ট। সেনাবাহিনী সিদ্ধান্ত নেয়, গুলি নয়, গেম। প্রথমে ছড়ানো হয় বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার আভাস। উদ্দেশ্য একটাই, ফাঁদে ফেলতে হবে, তাড়াতে নয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়। দিন যায়, রাত যায়, নজরদারি চলতেই থাকে। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়, সন্দেহভাজন নিয়মিত যাতায়াত করছেন একটি নির্দিষ্ট স্থানে, যদিও প্রতিবারই চরম সতর্কতায়। তারপর আসে সেই দিন। ভোরের আলো ফোটার আগেই সেনাবাহিনীর বিশেষ ইউনিট নীরবে ঘিরে ফেলে পুরো এলাকা। কোনো সাইরেন নেই, কোনো ধাওয়া নেই, নেই অস্ত্রের ঝনঝনানি। বদলে বেছে নেওয়া হয় সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, মনস্তত্ত্ব। ফয়সালের সঙ্গে যোগাযোগ আছে এমন একজন পরিচিতের মাধ্যমে দেওয়া হয় একটি একেবারেই নিরীহ সাক্ষাতের প্রস্তাব। কিন্তু সেই নিরীহ জায়গার চারপাশে তখন অদৃশ্য এক শক্তি নিরাপত্তা বলয়। সাধারণ মানুষের যেন একটুকু ক্ষতিও না হয়, সেই হিসেব কষেই সাজানো সবকিছু। ফয়সাল আসে, পরিচয় গোপন রেখে কথা বলা শুরু হয়। সময় গড়ায়, সে বুঝতেই পারেনি চারপাশের বৃত্তটা ক্রমেই ছোট হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়। না গুলি, না চিৎকার, না রক্তপাত। এমন নিখুঁত অপারেশন যে অনেকেই পরে জেনেছে কিছু একটা ঘটেছিল। নিরাপত্তা বাহিনীর বক্তব্য স্পষ্ট, রক্ত না ঝরিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ছিল একমাত্র লক্ষ্য। গ্রেফতারের পর ফয়সাল করিম মাসুদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাখা হয়। এরপর শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া।
কিন্তু দর্শক, এখানেই কি গল্প শেষ? না, এখান থেকেই শুরু হয় আসল ঝড়। হঠাৎ সামনে আসে আরেকটি সূত্র। তাদের দাবি শুনলে চমকে উঠতে হয়। তারা বলছে ফয়সাল রাজধানীর বাইরে ছিলেনই না, বরং ছিলেন রাষ্ট্রপতির তত্ত্বাবধানে। এত গোপনীয়তা, এত নাটক, সব নাকি রাষ্ট্রপতিকে আড়াল করতেই। আর রাজধানীর বাইরে গ্রেফতার একটি সাজানো গল্প। এই দাবির পর মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে নেমে আসে তীব্র কম্পন। পরিস্থিতির গুরুত্ব বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রপতির দিকে। তার কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল বিস্ময়। হাদিকে সরিয়ে দিতে ফয়সালকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে, এমন ইঙ্গিত তথ্য প্রমাণেই মিলছে। একটার পর একটা চমক। কেঁচো খুঁড়তে গিয়েই যেন বেরিয়ে আসছে বিষধর সাপ। হাদি হত্যার পর্দা উঠতে শুরু করেছে। এতদিন যাদের দেখা যায়নি, তারা নাকি এখন আলোয় আসছে। পুলিশি তদন্তে উঠে আসা তথ্য রাজনীতির অন্দরমহলের রীতিমতো ভূমিকম্প ঘটিয়েছে। হত্যার মাস্টারমাইন্ড হিসেবে একের পর এক হাই প্রোফাইল নাম সামনে আসছে। আর সবচেয়ে বড় ধাক্কা, রাষ্ট্রপতির নাম। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এটি কোনো একক ঘটনা নয়, এটি বহুদূর পর্যন্ত বিস্তৃত একটি গভীর ষড়যন্ত্র। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, আসামিদের জবানবন্দি সবই ইঙ্গিত করছে একটি নির্দিষ্ট মহলের দিকে। হত্যার আগে ও পরে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে এসেছে। আর সেই অর্থের সূত্র ধরতেই গোয়েন্দাদের রাডারে আসে রাষ্ট্রপতির নাম, এমনটাই দাবি। অভিযোগ এখানেই থামে না। তদন্ত ভিন্ন খাতে নিতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ। সর্বশেষ দাবি আরও ভয়ঙ্কর। রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকেই নাকি ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়েছে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার ভাষায়, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজেই ফয়সালকে অর্থ দিয়েছিলেন। প্রশ্নটা তাই ভয়াবহ। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুন নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক অন্ধকার অধ্যায়। যে সন্দেহকে এতদিন গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেই লুকিয়েছিল সবচেয়ে বড় সত্য। আর সেই সত্যের কাছাকাছি পৌঁছতেই এখন নড়ে চড়ে বসেছে ইউনুস প্রশাসন। রাজনৈতিক অন্দরমহলে চাপা উত্তেজনা স্পষ্ট। মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক নিয়েও চলছে ফিসফাস, যার ছায়া পড়ছে তদন্তের ওপর। একসময় বলা হয়েছিল ফয়সাল ভারতে পালিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রশাসন কখনোই তা চূড়ান্তভাবে বলেনি। বরং ডিজিএফআই এর অনুসন্ধানে উঠে আসছে আরও ভয়ঙ্কর ইঙ্গিত, এমন শক্তির নাম যার ছায়া নাকি আরও অনেক ওপরে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ফয়সাল যদি জীবিত থাকে তবে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করেছে। সেই মাস্টারমাইন্ড সামনে এলে কেঁপে উঠবে বহু শক্ত ভিত।